বন্ধুরা, আমি একটা স্টকহোমের বড় একটা হসপিটালের সামনে দাঁড়ানো। এই হসপিটালটার ভিতরে আমি প্রায় 20 ঘন্টা ছিলাম, 18-19 ঘন্টা ছিলাম গতকালকের থেকে। কি হয়েছিল, কেন হসপিটালে আসছিলাম, বা এখন কেমন আছি, বৃত্তান্ত আলোচনা করবো। বাইরে বেশ ঠান্ডা, আমি ভিতরে যে আপনাদের সাথে কথা বলবো আমি কেন হসপিটালে ছিলাম। ভাই, আমার আমেরিকা যাওয়ার কথা সব চাঙ্গে উঠছে। ভিতরে যাই, ভিতরে যেয়ে আপনাদের সাথে কথা বলি। বাইরে প্রচণ্ড ঠান্ডার জন্য ভিতরে চলে আসলাম। এইখানে কোথাও বৈশা আপনাদের কাছে ডিটেলস বলবো আমার কি হয়েছিল। ভাই, খুব একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম। কোথায় বসবো দেখতেছি, একটা ভালো জায়গা দেখা চুপচাপ বৈশা ডিটেলস বলি, কারণ আমার গাড়ি আসবে এখন, ছেলে আসতেছে, তারপরে ও আমাকে নিয়ে যাবে বাসায়। এই একটা জায়গা পাইছি রেস্টুরেন্টে। ওকে, কথায় আছে যে কপালে না থাকলে কিছুই হয় না। আপনারা সবাই জানেন যে আমি আমেরিকা যাওয়ার কথা। এই দরদ দেখতে যাব নিউ ইয়র্কে। এক্সভ্যালিতে টিকিটও বোধ করে রাখছে আমার আত্মীয় স্বজনরা। আমার ফ্লাইট ছিল আজকে রাতে। তো কালকে শুক্রবার দিন রাতের বেলায় আমি এক বন্ধুর বাসায় গেছিলাম একটা কাজে, অনেক দূর। ট্রেনে প্রায়, বাসে প্রায় অনেকক্ষণ সময় লাগে, আপনার ঘন্টা খানিক। তো বাসের মধ্যে বসে আমি ঘুমায় গেছি। বাস লাস্ট স্টেশনে গেছে, যাওয়ার পর তো ড্রাইভার আমার ডাকতেছে। তো আমার চেহারার মধ্যে নিশ্চয়ই তারা কিছু একটা দেখছে। বলে, তুমি কি সিক? আমি বললাম, না। কি, আমি কোথায়? একটু অন্যরকম কথাবার্তা বলতেছিলাম, ঘুমাইছিলাম তো। তো ড্রাইভার তাড়াতাড়ি করে, তুমি বসো। পুলিশে ফোন করছে, অ্যাম্বুলেন্সটা ফোন করছে, বাস কাম সারছে নি। পুলিশের অ্যাম্বুলেন্স এসে হাজির। সে অ্যাম্বুলেন্স থেকে বইসা আপনার কম্পিউটারে টিপা দেখছে আমার পার্সোনাল নাম্বার নিয়ে, আমি কে, আমি কী ব্যাপার, আমার কি শরীর টরীর কেন খারাপ হয়, কেন অসুস্থ কিনা। তারা বাই করে ফেলেছে যে আমার স্ট্রোক হয়েছিল, আমি এখানে ডাক্তারের আন্ডারে আছি, রেগুলার ওষুধ খাচ্ছি, বলে তোমাকে হসপিটাল যেতে হবে। আমি বললাম, ভাই আমি ভালো আছি ভাই। এটা একটা কথা বলে রাখি, অনেকে আমার বাংলাদেশ থেকে জিজ্ঞাসা করে কেমন আছেন। আমি উত্তর দিই, এখানে খারাপ থাকারও কোনো উপায় নাই রে ভাই, আপনি ইচ্ছা করলেও খারাপ থাকতে পারবেন না। আমি বললাম, আমি ভালো আছি। বললো, নো, তোমার অনেক ক্রিটিক্যাল ডিজিজ আছে, তোমাকে হসপিটাল যাইতেই হবে। হসপিটালে যাইয়া নিয়ে গেলো, ইমার্জেন্সিতে নিয়ে শোয়াই দিল। ডাক্তার আবার জার্নাল দেখলো, মানে এখানে কিন্তু আপনার শরীর কেমন, আপনি কোনো পুলিশ ক্রাইম আছে কি না, আপনি কবে আসছেন, আপনি কি খান, আপনি কোথায় চাকরি করেন, আপনি 14 গোষ্ঠী একটা কম্পিউটারে টিপলেই পাওয়া যায়। ডাক্তার দেখছে যে আমার জার্নালে যে আমি স্ট্রোকের পেশেন্ট, ট্রিটমেন্টে আছি এত বছর যাবৎ, রেগুলার ওষুধ খাচ্ছি। আমি সকালে 6টা ট্যাবলেট খাই, রাত্রে 8টা ট্যাবলেট খাই। হ্যাঁ, ট্যাবলেট মানে ক্যাপসুল খাই। ডাক্তার তাড়াতাড়ি করে ইসিজি, যদিও আমি বলতেছি বারে বারে আমার কোনো অসুস্থতা নাই, আমি সুস্থ আছি। বলে, নো, আমাদের ফুল চেক আপ না করে তোমাকে ছাড়বো না। তো জোর করে তো আসা যায় না, তাই না? তো ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ব্লাড, ইউরিন, বললো রাত্রে থাকতে হবে, সকালবেলায় তোমার স্টুল দিমু, তারপর সব কিছু চেক আপ করে দরকার হলে এমআরআই করুন। আল্লাহর কসম রে ভাই, রাইতে করে রেখে দিল। আমি যতবার বুঝাইতে চাইলাম আমার ফ্লাইট আছে আজকে, আমি আমেরিকা যাব, টিকিট কনফার্ম। বলে, টিকিট আবার করতে পারবা, তোমার আমরা এভাবে ছাড়তে পারি না। সারা রাত রেখে দিল, দুপুর 3টার সময় ছাড়লো, এখানকার লোকাল টাইম। আমার ফ্লাইট হলো বিকাল 5টায়। এখন বসে আসছি, ছেলেরে ফোন করছি, গাড়ি নিয়ে আসতেছে। তো মোট কথা হইলো যে আমার কিন্তু এমন কিছু হয় নাই, আমি একটু সুস্থ আছি। একটু আমার উসখুস লাগতেছে, আমি প্রিপেয়ার্ড ছিলাম না। আমার জ্যাকেট ম্যাকেটে সব রেখে দিছে ওরা, ওই আমার রিসিপশনের ছেলের কাছ থেকে। ছেলে আসলে পরে নিয়ে নিবে। বাইরে ঠান্ডা, এর জন্য ভিতরে এসে করতেছি, ওয়েট করতেছি। ও আসলে পরে ওর সাথে বাসায় যাব। কালকে আবার সকালে টিকিট কাটবো, কালকে হয়তো রাত্রেবেলা ফ্লাই করতে পারবো। কিন্তু আমার অরিজিনাল ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেলো। তো কিসমত খারাপ হইলে আপনি পারবেন না। আমার ওই বন্ধুটা এমন কিছু না, তার একটা ছোট্ট জিনিস, তার ছেলে আর তার ছোট ছেলে গেছে আর ওয়াইফ গেছে, একটা ওষুধ ছিল ওদের, কী জানি খাওয়াইছে ভাই সারা রাত। তো ওইটা আনতে গেছিলাম,
ওটা যদি আনতে না যেতাম এত দূরে, আর যদি গাড়ির মধ্যে বসে মানে বাসের মধ্যে বসে যদি আমি না ঘুমায় যেতাম। আসলে হয়েছে কি জানেন, মানে এইসব দেশে আপনি শেষ বয়সে থাকেন এই জন্যই। এই যে আমার এত বড় একটা ঝামেলা গেল মানে গত রাত্রে থেকে আজকে দুপুর পর্যন্ত, বাংলাদেশ হলে তো আমার কাছ থেকে প্রায় $1,00,000-2,00,000 খায়া ফেলাইতো। কী করে নাই, ব্লাড করছে, ইউরিন করছে, স্টুল করছে, প্রেশার মাপছে, ইসিজি করছে, ইকোকার্ডিওগ্রাম করছে, এমআরআই পর্যন্ত যাইতে হয় না। এমআরআই পর্যন্ত যাইতে হলে আজকেও থাকতে দিত। কোনো কিছু পাই না, পাইব করতে, আমার তো কিছু হয়ই নেই রে ভাই। আমি তো ভালো মানুষ, গাড়ির মধ্যে বইয়ে ঘুমাই গেছিলাম, এটা আমার অপরাধ। আসলে ড্রাইভার আসলে এই দেশি, ওরা তো এই দেশি ড্রাইভাররা তো একটু সেন্সিটিভ হয়। ওরা মনে করছে যে আমার এখানে লোকটা এতক্ষণ ধরে ঘুমাইতেছে, নিশ্চয়ই শরীর খারাপ, আমি আমার দায়িত্ব এড়াইয়া যাই, আমি পুলিশে বলে দিই, পুলিশ এসে যাইছে তাই করুক, হসপিটাল থেকে লোক এসে তারা নিয়ে যাক বা তারা ছেড়ে দিক। হসপিটালে অ্যাম্বুলেন্স যখন আসে তখন কিন্তু নিয়ম হলো যে অ্যাম্বুলেন্সের মধ্যে বসে আপনার সমস্ত ডিটেলস পাওয়া যায়, আর অ্যাম্বুলেন্সের মধ্যেই অক্সিজেন থেকে শুরু করে সব কিছুই আছে। তো ওই যুবাটা যখন ওই নার্স বা ছোটোখাটো ডাক্তার যখন হসপিটালের অ্যাম্বুলেন্সে বৈশা টিক দিছে আমার পার্সোনাল নাম্বার দিয়া, তখনই দেখছে যে এই লোকের তো দুনিয়ার অসুখ। যদি আমি এখন ভালো আছি ভাই, আমার তো তারা ছাড়লই না, সারা রাইত হসপিটালে রাখলো। যদিও খাওয়া দাওয়া খুব ভালো ছিল, রাইতে বলে আমি করতে পারতাম একটু টুকটাক ভিডিও, কিন্তু পারি না এই জন্য যে আমার ছিল না, কী বলে, সাথে তো আর আমি নিয়ে ঘুরি না, কী বলে আপনার এই চার্জার নিয়ে ঘুরি না। চার্জার ছিল না হসপিটালে, আমার রুমেও কোনো চার্জার ছিল না, রুমে কিছু করতে পারি নাই। এখন বাইরে এসে ওই যে একটা দোকান থেকে দোকানের চার্জার দিয়ে করলাম, বাসায় যেয়ে আর বাকিটা ঠিক করুন। তো আমেরিকা যাওয়া আমার ক্যান্সেল হয় না, আমেরিকা যাওয়া আমার ক্যান্সেল হবেও না। আমেরিকা আমি যাচ্ছি, সেটা হয়তো বা কালকে, আজকে না যেয়ে কালকে যাব। কারণ আপনারা অনেকে হয়তো জানেন যে এই নিউ ইয়র্কের ফ্লাইট স্টকহোম থেকে কম থাকলেও লন্ডন থেকে সারাদিনে ঘন্টার পর ঘন্টা ফ্লাইট আছে, আর স্টকহোম থেকে লন্ডনের ফ্লাইটও অনেকগুলো আছে। আমার একটা ইমিডিয়েট ফ্লাইট, আমি এখন বাসায় যাইয়া ফ্রেশ হইয়া গোসল টোসল করিয়া ট্রাভেল এজেন্সির সাথে বসবো, বসে হয়তো বা কালকে বা পরশু দিন অর্ডার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এর আগে আমি এখানে আসার আগে কালকে একটা ভিডিও আপলোড করছিলাম, আপনারা দেখছেন হয়তো অনেকেই। তারপরে তার কোনো যোগাযোগই করতে পারিনি কারোর সাথে। ওই সিনেব্রুস যে কি জঘন্যভাবে আমাদের এই সিনেমাটা নিয়ে সে রিভিউ করলো, যেটা আসলে আনটলারেবল, যেটা আসলে মানে আনমার্সেবল বলা যায়। এই ভদ্রলোক অনেক কথা বলছি, জানি না, কালকে মাথা খারাপ ছিল, ওর পরেই কিন্তু আমি চলে গেছিলাম ওইখানে। তো এমনি ওটা শরীরটা একটু খারাপ ছিল, মানে এক্সাইটেড হয়ে গেছিলাম, তো তখন ওইটার জন্য হইতে পারে হয়তো বা আপনারা যদি ঘুমায় গেলাম আমি জানি না। যদি আমি রাত্রেবেলায় তো খুব একটা ঘুমাই না, আমি সারা রাত্রই আপনার কাজ করি, ইউটিউবের কাজগুলো সারা রাত্রে করি, করে সকালবেলায় ঘুমাই। কিন্তু কালকে কী জানি যে ওই ভদ্রলোকরে বেশ আমি একটু কড়াভাবেই কথাবার্তা বলছি, কারণ এটা তার প্রাপ্য ছিল। সে ছবিটাকে নিয়ে যেভাবে কথাবার্তা বলছে, এভাবে প্রথম দিনই বলা কারো রিভিউয়ারই উচিত নয়। সে খুব উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয় মনে করে নিজেকে, খুব ইন্টেলেকচুয়াল মনে করে, যার জন্য তো আগে কালকে ধুইছি। আমি জানি না আপনারা কে কীভাবে রিয়্যাক্ট করছেন, তবে আমার ভালো লাগে নাই। আমার কথা হলো ভাই, আপনার কাছে ছবি ভালো নাই বা লাগতে পারে, তাই না? সবার কাছে সব কিছু ভালো লাগবে এমন তো কোনো কথা নাই। আমার কাছে যেটা ভালো লাগবে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনি একটা ছবি এত টাকা খরচ করে প্রোডাকশন হাউস বানাইছে, তারপর সাকিবের একটা ছবি, এমন তো খারাপ যাচ্ছে না। আচ্ছা যদি খারাপ যায়ও, তুমি বলার কি রে ভাই? এটা পাবলিক ডিসিশন নেবে। সে যাচ্ছেতে করে বলছে, আমিও তাকে যাচ্ছেতে করে বলছি, আরও গালাগালি করতে পারতাম, করি নাই। নেহায়ত ভদ্রলোক মানুষ ভাই আমরা, যতটুকু বলছি ততটুকু তার শিক্ষা হওয়া উচিত, ভবিষ্যতে যেন সেই ধরনের কন্টেন্ট তৈরি না করে, সেটাই ছিল আমার মূল উদ্দেশ্য। সেটা শুধু সাকিবকে নিয়ে না, যে কোনো ছবি দিয়েই। আপনি ইন্টেলেকচুয়াল থাকেন না, আপনি ইন্টেলেকচুয়াল, তো আপনি ইন্টেলেকচুয়ালগুলি অন্য জায়গায় দেখেন, পাবলিক মানে প্ল্যাটফর্মে এসে যদি এইভাবে বলেন, ছবির কী অবস্থা হয়। এনিওয়ে দোয়া করেন, আমি বাসায় যাচ্ছি, ফ্রেশিয়া টিকিট করে কালকে রওনা দেবো ইনশাল্লাহ। নিউ ইয়র্ক থেকে দেখা হবে। ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করেন। খুদা হাফিজ।